পরিচিতি ও প্রেক্ষাপট। ইন্টারভিউটি শুরু হয় উপস্থাপকের মাধ্যমে মেজর শরীফুল হক ডালিমকে বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত করার মাধ্যমে। তাকে মুক্তিযুদ্ধের একজন বীর এবং ১৯৭৫ সালের ঘটনাবলীর একজন প্রধান অংশগ্রহণকারী হিসেবে বর্ণনা করা হয়। উপস্থাপক উল্লেখ করেন যে, জনগণ বিশেষত তার কাছ থেকে শুনতে আগ্রহী, বিশেষ করে বাংলাদেশের ইতিহাস গঠনে তার ভূমিকা সম্পর্কে। বহু বছর নীরব থাকার পর মেজর ডালিম শ্রোতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি তরুণ প্রজন্মকে অভিজাততন্ত্র বিরোধী আন্দোলনে তাদের আংশিক বিজয়ের জন্য অভিনন্দন জানান, তবে তাদের স্মরণ করিয়ে দেন যে প্রকৃত বিপ্লবী সাফল্যের জন্য অবিরাম সংগ্রাম এবং স্বনির্ভরতা অপরিহার্য। মুক্তিযুদ্ধে ভূমিকা। মেজর ডালিম ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবদানের বিবরণ দেন। তিনি লেফটেন্যান্ট নূর চৌধুরী এবং লেফটেন্যান্ট মতিউর রহমানের সাথে পাকিস্তান সেনাবাহিনী থেকে বিচ্ছিন্ন হন, যারা পরবর্তীতে কর্নেল পদে উন্নীত হন। এই তিনজন অফিসার কমান্ডো অপারেশন, গোয়েন্দা কার্যক্রম এবং যুদ্ধ কৌশলে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন। তারা জীবনের ঝুঁকি নিয়ে দিল্লি পৌঁছান, যেখানে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, জেনারেল রুমান সিং এবং ডি.টি. ধরসহ ভারতীয় কর্মকর্তারা তাদের স্বাগত জানান। আলোচনার পর এবং ব্রিফিংয়ের মাধ্যমে তাদের মুজিবনগর সরকারের কাছে হস্তান্তর করা হয়। জেনারেল ওসমানী, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি, তাজউদ্দিন আহমদ, অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী, এবং খন্দকার মোশতাক আহমদ, পররাষ্ট্রমন্ত্রী, তাদের মুক্তিযুদ্ধে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেন। ডালিম এবং মতিউর রহমানকে সেক্টর কমান্ডারদের গেরিলা পরামর্শক নিযুক্ত করা হয়। তাদের দায়িত্ব ছিল মুক্তিযোদ্ধাদের নিযোগ, প্রশিক্ষণ এবং ১১টি সেক্টরে কার্যক্রম পরিচালনা তদারকি করা। নূর চৌধুরীকে মুজিবনগর সদর দপ্তরে জেনারেল ওসমানীর চিফ পার্সোনাল স্টাফ অফিসার হিসেবে নিযুক্ত করা হয়। যুদ্ধকালীন সময়ে মেজর ডালিম অসংখ্য অপারেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ৪ বার আহত হন। তার এই আঘাতের জন্য ব্যাপক চিকিৎসা এবং পুনর্গঠন সার্জারি প্রয়োজন হয়। তিনি তার সাহসিকতার জন্য বীর বিক্রম খেতাবে ভূষিত হন। স্বাধীনতা পরবর্তী অবদান। ১৯৭১ সালে স্বাধীনতার পর মেজর ডালিম বাংলাদেশের সামরিক অবকাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ সামরিক একাডেমি, শারীরিক প্রশিক্ষণ স্কুল, সিলেটের অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্রসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠায় সহায়তা করেন। তিনি প্রায় ২৫,০০০ প্রাক্তন মুক্তিযোদ্ধাকে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর বিভিন্ন শাখায় নিয়োগের দায়িত্ব পালন করেন। তার উল্লেখযোগ্য অবদানের পরও তিনি সামরিক নেতৃত্বে রাজনৈতিক হস্তক্ষেপ এবং পক্ষপাতিত্বের চ্যালেঞ্জের সম্মুখীন হন। ১৫ আগস্ট ১৯৭৫ এর পটভূমি। মেজর ডালিম শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের রাজনৈতিক পরিস্থিতির অবনতির কথা তুলে ধরেন। বাকশাল, একদলীয় শাসন। ১৯৭৫ সালের ৭ জুন শেখ মুজিব বাকশাল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ প্রতিষ্ঠার মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র বিলুপ্ত করেন। সব রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় এবং স্বাধীন সংবাদ মাধ্যমের ওপর দমনপীড়ন চালানো হয়। এই পদক্ষেপ সমাজের বিভিন্ন অংশ, যেমন বুদ্ধিজীবী, আমলাতন্ত্র এবং সামরিক কর্মীদের বিচ্ছিন্ন করে তোলে। অর্থনৈতিক অব্যবস্থাপনা। শেখ মুজিবের সরকারের সময় ব্যাপক দুর্নীতি দেখা যায়। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ প্রশাসনের ব্যর্থতার কারণে জনগণের চরম দুর্ভোগ ডেকে আনে। চোরাচালান এবং জাল মুদ্রার প্রসার অর্থনীতিকে আরও অস্থিতিশীল করে তোলে। রক্ষীবাহিনী। রক্ষীবাহিনী নামে একটি আধাসামরিক বাহিনী গঠন করা হয়, যা মানবাধিকার লঙ্ঘনের জন্য কুখ্যাত হয়ে ওঠে। ভারতের প্রভাব। ডালিম স্বাধীনতার পর বাংলাদেশ গঠনে ভারতের ভূমিকার সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে ভারত বাংলাদেশের সামরিক শক্তি দুর্বল করে এবং ভারতীয় বিশেষজ্ঞদের মাধ্যমে নীতি নির্ধারণে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বাংলাদেশকে একটি অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে। ১৫ আগস্টের অভ্যুত্থান। মেজর ডালিম ১৫ আগস্ট ১৯৭৫-এর ঘটনার অন্তর্দৃষ্টি প্রদান করেন। এই অভ্যুত্থান একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং শেখ মুজিবের শাসনে ব্যাপক অসন্তোষের ফলাফল। সেই দিন ধানমন্ডি ৩২ নম্বর রোডে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন।
মেজর ডালিম রেডিও বাংলাদেশ থেকে অভ্যুত্থানের ঘোষণা দেন, শেখ মুজিব নিহত হয়েছেন। সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেছে। অভ্যুত্থানকারী দলের সদস্যদের মধ্যে ছিলেন বেশ কয়েকজন সেনা কর্মকর্তা, যারা মনে করতেন তারা বাংলাদেশকে আরও অবনতির হাত থেকে রক্ষা করার জন্য কাজ করছেন। 15 আগস্টের পরবর্তী পরিস্থিতি। খন্দকার মোশতাক আহমদের প্রেসিডেন্সি। শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর খন্দকার মোশতাক আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। 1975 সালের 26 সেপ্টেম্বর ইন্ডেমনিটি অধ্যাদেশ পাশ করা হয়, যা অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের আইনি সুরক্ষা দেয়। পাল্টা অভ্যুত্থান। 1975 সালের 3 নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ একটি পাল্টা অভ্যুত্থানের নেতৃত্ব দেন। এই সময়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক 4 জন আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়। জিয়াউর রহমানের উত্থান। জিয়াউর রহমান এই অস্থির সময়ে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন। ডালিম জানান, শুরুতে জিয়া তাদের দলের সাথে কুরআনের শপথের অধীনে কাজ করেছিলেন, তবে পরে তাদের পরিকল্পনা থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। গাজী গোলাম মোস্তফার সাথে ব্যক্তিগত ঘটনা। মেজর ডালিম 1974 সালে গাজী গোলাম মোস্তফার সাথে একটি ঘটনার কথা বর্ণনা করেন। ঢাকা লেডিস ক্লাবে ডালিমের চাচাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে গাজী গোলাম মোস্তফা একটি অপহরণ চেষ্টা চালান, যা ডালিম এবং তার স্ত্রী নিম্মির সঙ্গে জড়িত। একটি ছোট বিবাদের পরে, যেখানে নিম্মির ভাই বাপ্পি সম্পৃক্ত ছিলেন, গাজী সশস্ত্র লোকদের নিয়ে রেড ক্রস মাইক্রোবাসে এসে ডালিম এবং নিম্মিকে জোরপূর্বক নিয়ে যান। পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে, তবে শেখ মুজিবুর রহমান হস্তক্ষেপ করে এটি সমাধান করেন। শেখ মুজিবুর রহমান সম্পর্কে দৃষ্টিভঙ্গি। শেখ মুজিবের নীতি ও শাসন ব্যবস্থা সমালোচনা করলেও মেজর ডালিম ব্যক্তিগতভাবে তাকে সম্মানজনক ভাষায় উল্লেখ করেন। তিনি শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে অভিহিত করার সঙ্গে একমত নন। তার মতে, বাংলাদেশের স্বাধীনতা অনেক ব্যক্তির সম্মিলিত প্রচেষ্টার ফল, যেমন তাজউদ্দিন আহমদ ও অন্যান্যরা। তিনি সমালোচনা করেন এমন প্রচেষ্টার, যেখানে কিছু গোষ্ঠী শেখ মুজিবকে দেবত্ব দেওয়ার চেষ্টা করে বা আওয়ামী লীগ রাজনীতিকে এক ধরনের ধর্মীয় রূপ দিতে চায়। উত্তরাধিকার ও প্রতিফলন। মেজর ডালিম তার কিছু গুরুত্বপূর্ণ উপলব্ধি তুলে ধরেন। বিপ্লবের অপূর্ণ লক্ষ্যসমূহ। তিনি উল্লেখ করেন যে প্রকৃত বিপ্লবী সাফল্য এখনও অর্জিত হয়নি। তিনি তরুণ প্রজন্মকে অর্থনৈতিক স্বনির্ভরতা, সাংস্কৃতিক সার্বভৌমত্ব এবং শক্তিশালী জাতীয় প্রতিরক্ষা অর্জনের জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ভারতের ভূমিকা। ডালিম স্বাধীনতার পর ভারতের ভূমিকার সমালোচনা করেন। তিনি মনে করেন ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে এবং শাসন কাঠামোয় প্রভাব বিস্তার করেছে। জিয়াউর রহমানের বিশ্বাসভঙ্গ। ডালিম জিয়াউর রহমানের কুরআনের শপথ ভঙ্গ করার বিষয়ে হতাশা প্রকাশ করেন। তবে তিনি জিয়ার প্রেসিডেন্ট থাকা কালের অবদানের প্রশংসা করেন। ঐক্যের প্রয়োজন। তিনি অতীত এবং বর্তমান সব বিপ্লবীদের প্রতি আহ্বান জানান যে, তারা ন্যায়বিচার এবং সমতার ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একত্রিত হন। উপসংহার। পডকাস্টটি শেষ হয় মেজর ডালিমের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আশা প্রকাশের মাধ্যমে, যদিও তিনি স্বীকার করেন যে এখনও অনেক কাজ অসমাপ্ত রয়েছে। তার বিবরণ বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে আলোকিত করে এবং শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের উপর প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গি প্রদান করে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও ভিডিও পেতে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।